নমস্কার সবাইকে। ইউএই প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ হঠাৎ করে ভিজিট করেছেন আমাদের ভারতে, তাও আবার মাত্র 2 ঘন্টার জন্য। সাথে আবার নিয়ে চলে এসেছিলেন নিজের পুরো ক্যাবিনেটটাকে। কত বড় জিওপলিটিক্যাল গেম হয়ে গেছে এখানে জেনে নিন। প্রথমে তো লাস্ট মিনিটে এই ভিজিটটাকে অ্যানাউন্স করা হয় আমাদের ভারতের তরফ থেকে, আর ইউএইর তরফ থেকে এই ভিজিটটাকে নাম দেওয়া হয় ওয়ার্কিং ভিজিট। মাত্র 2 ঘন্টার জন্য ইউএই প্রেসিডেন্ট ভারতে ল্যান্ড করে, মোদিজি রিসিভ করতে যান। দেন তারপরই হয় মোদিজির কার ডিপ্লোমেসি। নতুন দিল্লিতে লোক কল্যাণ মার্গ, সেখানে নিয়ে যান পিএম মোদি নিজের অফিসিয়াল রেসিডেন্সে। দিয়ে সেখানে গিয়ে রয়্যাল কাঠের দোলনা গিফট করা, পশমিনা শাল দেওয়া আর অর্নামেন্টেরও সিলভার বক্স গিফট করা হয় ইউএই প্রেসিডেন্টকে। দেন তারপরই হয় মেন মিটিং, পুরো একেবারেই প্রোটেক্টেড একটা রুমে, পুরোপুরি সিক্রেট ভাবে মিটিং কমপ্লিট হয়। আর মাত্র 2 ঘন্টার মধ্যেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সি অফ করেন ইউএই প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদকে। ভাবুন, মাত্র 2 ঘন্টার জন্য কোনো দেশের প্রেসিডেন্টের ভিজিট, তাও আবার পুরো ক্যাবিনেট সমেত। এদিকে আউটকামগুলো বেরিয়ে এসেছে বেশ অনেকগুলো। ফুড সিকিউরিটি, ট্রেডকে ডবল করা, গুজরাতে ইনভেস্ট করা, স্পেস, এআই, সুপার কম্পিউটিং এসব জায়গায় কোঅপারেট করা, ইনভেস্টমেন্ট, পিপল টু পিপল টাইজ ইত্যাদি অনেক কিছু নিয়েই মোটামুটি এগ্রিমেন্ট হয়। বাট সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো নিয়ে বিভিন্ন রকমের স্টেপ নেওয়া হয় সেগুলো হলো এক এনার্জি, আর দ্বিতীয় হলো সিকিউরিটি। এই দুটোর মধ্যেই লুকিয়ে রয়েছে পুরো জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোকটা। এনার্জির মধ্যে রয়েছে নিউক্লিয়ার এনার্জি, এলএনজি, অয়েল, আর সিকিউরিটির মধ্যে রয়েছে স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ। ভাবুন, ইউএইর সাথে স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপ, যেখানে ইউএই হলো মিডল ইস্টের একটা দেশ। কত বড় জিওপলিটিক্যাল একটা গেম হলো জেনে নিন। অ্যাকচুয়ালি রিসেন্ট সময় বেশ ভালো মতন করেই দেখতে পাচ্ছেন ওয়েস্ট এশিয়াতে বা মিডল ইস্টে কি কি ঘটছে। ইরান কন্টিনিউয়াস একটা লড়াইয়ের মধ্যে রয়েছে ইসরায়েল আর ইউএস এর সাথে। পুরো মিডল ইস্ট জুড়েই ইরানের সব প্রক্সি, আর সবকটাই মোটামুটি উইক হচ্ছে। ইরান উইক হচ্ছে, ইরানের প্রোটেস্ট চলছে। যে কোনো মুহূর্তেই ইসরায়েল আর ইউএস মিলে ইরানে বিশাল বড় একটা স্ট্রাইক করতে পারে। ইরানের ফল খুবই ক্লোজ। এমন একটা সিচুয়েশনে পুরো মিডল ইস্টে একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হচ্ছে, যেটাকে ফুলফিল করার চেষ্টা করছে। এক হলো সাউদি, আর দ্বিতীয় হলো ইউএই। পুরো মিডল ইস্ট জুড়েই বিভিন্ন দেশে সাউদি আর ইউএর মধ্যে কন্টিনিউয়াসলি প্রক্সি ওয়ার চলছে। ইয়েমেন, সোমালিয়া, সুদান, এরকম অনেক জায়গায়। পুরো ব্যাপারটাই হলো পাওয়ার ভ্যাকিউমটাকে ফিল করার চেষ্টা। আপনি শুনেছেন হয়তো ইয়েমেনের হুতির ব্যাপারে। সেই ইয়েমেনেই আবার মেন যে বর্তমান সরকারটা, সেটাকে সাপোর্ট করে সাউদি আরবিয়া। আর সেই ইয়েমেনেই আবার ইউএই সাপোর্ট করে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে, এসটিসি, যারা চেষ্টা করছে ইয়েমেনের থেকে একটা পার্টকে পুরোপুরি আলাদা করে নিয়ে সাউথ আরবিয়া নামে নতুন আরও একটা দেশ তৈরি করার। সাউদি যেটার এগেনস্টে, কারণ ইয়েমেনের যে পোর্শনটাকে এখানে আলাদা করে নতুন দেশ ঘোষণা করার চেষ্টা চলছে, সেটা হলো গালফ অফ এডেনের একেবারেই পাশে, মানে আফ্রিকার যে হর্ন বলা হয় যে পোর্শনটাকে, তার জাস্ট ওপরে, যেখান দিয়ে এভরিডে প্রচুর পরিমাণে কার্গো শিপ পাস করে গালফ অফ এডেন, রেড সি আর সুয়েজ ক্যানেলের ট্রেড রুটটা ধরে। নেক্সট হচ্ছে সোমালিয়া, গালফ অফ এডেনের আবার নিচে, মানে একদিকে ইয়েমেন তো অন্যদিকে আবার সোমালিয়া। সাউদি সাপোর্ট করে সোমালিয়ার কারেন্ট গভর্নমেন্টকে, এদিকে ইউএই সাপোর্ট করে সোমালি ল্যান্ডকে। কিছুদিন আগেই শুনেছিলেন ইসরায়েল সোমালিল্যান্ডকে একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ হিসাবে রিকগনাইজ করে নিয়েছিল, বর্তমান সোমালিয়ার থেকেই আলাদা একটা পার্ট। সেই ইন্ডিপেন্ডেন্ট হতে চাওয়া সোমালিল্যান্ডকে ইউএই সাপোর্ট করে, আর সাউদি আরবিয়া সেটা চায় না, ইনফ্লুয়েন্স লুজ করে ফেলবে বলে। নেক্সট হলো সুদান। সুদানেও প্রায় সেই একই রকম কেস, একদিকে সাউদি তো অন্যদিকে আবার ইউএই। ইউএই কন্টিনিউয়াসলি ইনফ্লুয়েন্স গেইন করে যাচ্ছে সুদানে, যে সুদানেই প্রচুর পরিমাণে গোল্ডের রিজার্ভ রয়েছে। তারপর আবার সুদান হলো সোজা রেড সিতে, মানে সেই সুয়েজ ক্যানাল হয়ে ট্রেডের রাস্তা। অর্থাৎ বুঝতেই পারছেন পুরো মিডল ইস্টে ইরানের পর কার অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সটা সব থেকে বেশি পরিমাণে থাকবে, ইউএই নাকি সাউদি আরবিয়া, সেই নিয়েই কম্পিটিশন। রিসেন্টলি হয়তো শুনেছিলেন ইয়েমেনের ব্যাপারটা নিয়ে সাউদি ইউএইর ওপরে সোজা স্ট্রাইক করে দিয়েছিল। তারপর আবার সাউদি আর পাকিস্তান মিলে একটা ডিফেন্স প্যাক্ট। সাউদি আরবিয়া
পাকিস্তানের সাথে ডিফেন্স প্যাক্টের মাধ্যমে নিজেদেরকে একটা নিউক্লিয়ার আমব্রেলার নিচে নিয়ে চলে এসেছে, যেখানে কিনা ইউএইর কাছে সেরকম কোনো ফ্যাসিলিটি নেই। সৌদি আর পাকিস্তানের মধ্যে ডিফেন্স প্যাক্টটা হলো একটা দেশের উপরে যদি আক্রমণ হয় তাহলে অন্য দেশে গিয়ে আসবে হেল্পের জন্য, সেটা অর্থ হতে পারে বা সৈন্য বা নিউক্লিয়ার এনার্জিও। তার উপর আবার তুর্কিও জয়েন করার কথা চলছে এই গ্রুপটাতে। ইসলামিক নেটো তৈরি করার চেষ্টা চলছে সৌদি, পাকিস্তান আর তুর্কি মিলে। পরে গিয়ে হয়তো আরো অন্যান্য দেশও জয়েন করতে পারে। সেখানে ইউএই টোটালি আলাদা পড়ে যাচ্ছে। রিসেন্টলি দেখছেন ইউএস কিভাবে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে মিডল ইস্টের থেকে, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে নিজেদের ফোকাসটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সো কিছু হলে মিডল ইস্টে ইউএইকে বাঁচানোর মতন কেউ নেই। তার উপর ইরান সিচুয়েশন, সবকিছুর মাঝখানে ইউএই পুরো একা ফেসে যাবে। আর সেই কারণেই ইউএই প্রেসিডেন্টের হঠাৎই ভারত ভিজিট, একেবারে বলতে গেলে লাস্ট মোমেন্টে ডিসাইড, যার কিছুদিন পরেই পুরো সম্ভাবনা রয়েছে ইরানের ওপর স্ট্রাইকটা ইসরায়েল আর ইউএস দ্বারা। সাথে আবার খুব শীঘ্রই সম্ভবত তুর্কি, পাকিস্তান আর সৌদির সাথে মিলে ইসলামিক নেটো। সো সেই কারণেই লাস্ট মোমেন্টে ইউএই প্রেসিডেন্টের ভিজিট আমাদের ভারতে। সাইন হয়েছে লেটার অফ ইন্টেন্ট স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপের জন্য। খেয়াল করবেন এখানে কিন্তু লেটার অফ ইন্টেন্ট মেনশন করা হয়েছে। লেটার অফ ইন্টেন্ট মানে হলো স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপটা এখনো কিন্তু প্রপার এগ্রিমেন্ট হিসাবে সাইন হয়নি, বাট সেই ডিফেন্স পার্টনারশিপটার জন্য ফ্রেমওয়ার্কটা কিন্তু শুরু হয়ে গেছে। মানে ডিফেন্স পার্টনারশিপ আর বেশি দিন বাকি নেই ভারত আর ইউএইর মধ্যে। দেখুন, আবার এর মানে এই না যে ভারত সৈন্য পাঠাবে ইউএইতে ইউএইকে ডিফেন্ড করার জন্য পাকিস্তান বা সৌদির হাত থেকে বা তুর্কির হাত থেকে। যে জিনিসটাকে আমাদের ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি আগে থেকেই কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন, আমাদের ভারত মিডল ইস্টে কোনো রকম কোনো সৈন্য পাঠাবে না। বাট এখানে অন্য আরেকটা জিনিস হবে। পসিবলি যতদূর রিপোর্ট সামনে আসছে সেই অনুযায়ী আমাদের ভারতের থেকে ডিফেন্স ইকুইপমেন্ট যাবে ইউএইতে। ইউএই ব্রহ্মোস বাই করতে চাইছে, আমাদের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমকে বাই করতে চাইছে। রিপোর্টস অনুযায়ী এটাই সামনে আসছে, ব্রহ্মোস আর আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। অপারেশন সিন্দুরের সময় ভালো মতন করে দেখেছিলেন চীন, তুর্কি আর ইউএস এর ডিফেন্স ইকুইপমেন্টস গুলোর কি অবস্থা করেছিল এই ব্রহ্মোস আর সাথে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। এই ব্রহ্মোস আর আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমকে বাই করতে চাইছে এবার ইউএই। সাথে আরো অন্যান্য ডিফেন্স ইকুইপমেন্টস তো অবশ্যই আছে। তার উপর আমাদের ভারতের মতন করেই ইউএইও অর্ডার করেছে 80টা রাফেল ফাইটার জেট, যে 80টা রাফেলের ডেলিভারি অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের ভারতের এয়ারফোর্সের পাইলটরা রাফেলকে নিয়ে এখন মোটামুটি এক্সপিরিয়েন্সড। সো আমাদের ভারতের তরফ থেকে ট্রেনিং দেওয়া হবে ইউএইর এয়ারফোর্সের পাইলটদের। এখানে আবার আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ইউএইর কাছে অলরেডি আবার 80টার মতনই F-16 রয়েছে, F-16 এর অ্যাডভান্স ভার্সনগুলো। এনিওয়েজ বোঝাই যাচ্ছে এই রাফেল, ব্রহ্মোস আর আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ছাড়া আরো অন্যান্য হেল্পও কিন্তু আমাদের ভারতের তরফ থেকে ইউএইকে করা হতেই পারে। যার মধ্যে দেখুন, পাকিস্তান যেরকম করে সৌদিকে একটা নিউক্লিয়ার আমব্রেলা দিয়েছে, সেরকমই কিন্তু আমাদের ভারতের তরফ থেকেও এবার করা হতে পারে ইউএইর জন্য। না হওয়ার কিছুই নেই। বর্তমানে এই ওয়ার্ল্ডে আর কোনো কিছুই ইম্পসিবল বলে মনে হচ্ছে। সো হতেই পারে ইউএইকেও একটা নিউক্লিয়ার আমব্রেলা দেওয়া হলো, যদিও আমাদের ভারত এটা সহজে করার মতো না। বাট তবুও ভবিষ্যতে যখন ডিটেলসগুলো সবার সামনে আসবে তখনই বোঝা যাবে যে কি কি নিয়ে অ্যাকচুয়ালি ডিল হয়েছে। ততক্ষণ অবধি দেখা যাক। এনিওয়েজ, যেহেতু এখানে সাউদি ইনভলভ রয়েছে তাই সাউদি ইন্ডিয়া অ্যাঙ্গেলটাও কিন্তু দেখতে হবে। সাউদি জানেন আমাদের ভারতকে অয়েল এক্সপোর্ট করে, আমাদের ভারতের সাথে একটা ভালো রিলেশন শো করে। এদিকে পাকিস্তানের সাথে ডিফেন্স প্যাক্ট। সবাই জানে সাউদি সোলজারের দিক থেকে কোনোভাবে হেল্প করবে না, বাট অর্থের দিক দিয়ে কিন্তু পাকিস্তানকে হেল্প করতেই পারে। এখন সাউদি শো করছে যে ভবিষ্যতে আবার সেই ভারত আর পাকিস্তানের ব্যাপারটা আসলে সাউদি তখন নিউট্রাল থাকবে, বাট অর্থ দিয়ে তো হেল্প করতেই পারে, যেটা আমরা বেশ ভালো মতন করেই জানি। তার উপর আবার তুর্কির সাথে মিলে ইসলামিক নেটো তৈরি করলে তো বোঝাই যাচ্ছে সাউদি অ্যাকচুয়ালি ভবিষ্যতে কি কি করতে পারে। দেখাচ্ছে ভারতের এগেনস্টে না, বাট হতেই পারে ভবিষ্যতে গিয়ে ভারতের অ্যাডভার্সারিদের ভালো মতন করে ফান্ডিং করে গেল, হতেই পারে। এখন মনে হচ্ছে এটার সম্ভাবনাটাই বেশি। সো সেদিক থেকে ভাবলে সাউদি অ্যাকচুয়ালি আমাদের ভারতের জন্য সেরকম কোনো অপশন ছাড়েনি। সাউদি যদি ভারতের অ্যাডভার্সারিদের ফান্ডিং করে
তাহলে ভারত অবশ্যই পারে ইউএইর সাথে একটা ডিফেন্স প্যাক্ট করতে। সৌদি থেকে ক্রুড অয়েল ইম্পোর্ট করা হয়, যেটা আমাদের ভারত কিন্তু অন্য জায়গা থেকেও করতে পারে। রিসেন্টলি আমাদের ভারতের দুটো কোম্পানি আবুধাবিতে মানে ইউএইতেই অয়েলের ম্যাসিভ একটা ডিসকভারি করেছে, যেখান থেকে বলা হচ্ছে যে ভবিষ্যতে 4,000 থেকে 7,000 ব্যারেল ক্রুড অয়েল পার ডে আমাদের ভারতে এক্সপোর্ট করা যাবে। সাথে আবার ইউএইর সাথে এলএনজি নিয়েও আরো একটা নতুন এগ্রিমেন্ট হয়েছে, 10 বছরের। এলএনজির ইম্পোর্ট আরো অনেকটা বেশি পরিমাণে বাড়ানো হবে। তার উপর আবার দুটো দেশ মিলে সিভিল নিউক্লিয়ার এনার্জির উপরেও কাজ করবে। ইউএই আমাদের ভারতের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টগুলোতে ইনভেস্ট করবে, সাথে আমাদের ভারত হেল্প করবে ইউএইতে স্মল নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানাতে। মানে বুঝতেই পারছেন, এনার্জির দিক থেকে সৌদির ওপর থেকে মোটামুটি ডিপেন্ডেন্সটাকে সরিয়ে নেওয়া হচ্ছে। সৌদি বিট্রে করলেও ভারতে যাতে কোনোভাবে প্রবলেম না হয়। উল্টে সৌদি হারিয়ে ফেলবে বিশাল বড় একটা মার্কেট। কিচ্ছু করার নেই, সৌদি যদি আমাদের ভারতের অ্যাডভার্সারিদের সাথে হাত মেলাতে পারে, তাহলে আমাদের ভারতকেও তো ভাবতেই হবে। তার উপর একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, ইউএই ইনডাইরেক্টলি পাকিস্তানের ক্রস বর্ডার অ্যাকশনগুলোকে কন্ডেম করেছে। এফএটিএফ নিয়ে ভারতকে হেল্প করার জন্য এগ্রি করেছে। মানে বুঝতেই পারছেন কতদূর চেষ্টা করছে এখন ইউএই ভারতের সাথে একটা স্ট্রং স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপকে তৈরি করতে। এখন দেখা যাক ডিটেলসগুলো এরপর আর কি কি বেরোয় আর ভবিষ্যতে কি কি হয়। পাকিস্তান কিন্তু অলরেডি কান্না শুরু করে দিয়েছে সৌদির ফরেন মিনিস্টারকে ফোন করে। এখন আগে দেখুন আর কি হয়।